বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই অবগত আছো যে 2021 সালের যারা এসএসসি পরীক্ষার্থী, এদের জন্য ইতিমধ্যেই সংক্ষিপ্ত পরিসরে একটা সিলেবাস প্রকাশিত হয়েছে। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে একটা পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে, যার আলোকে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দুটি পত্র নিয়ে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এই পরিবর্তিত যে পাঠ্যসূচি অর্থাৎ সংক্ষিপ্ত পাঠ্যসূচি, এটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। তার আগে এই সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে তোমাদের যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষায় বেশ কিছু অধ্যায় তোমাদের এই দুটো পত্র থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি এই সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের ভালো রেজাল্ট অনেকটাই খুব সহজ হয়ে যাবে। অর্থাৎ তোমরা একটু যদি পড়াশোনা করো তাহলে এই সাবজেক্টটিতে A+ পাওয়া সম্ভব। তো আমরা একটু এই সাবজেক্টের সংক্ষিপ্ত যে অধ্যায়গুলো দিয়ে দিয়েছে, কোন অধ্যায়গুলো এখানে অন্তর্ভুক্ত রেখেছি, সেই অধ্যায়গুলো সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে আমাদের একটু জানতে হবে যে অধ্যায়টির যে পরিবর্তিত সিলেবাস প্রণয়ন করা হয়েছে, সেখানে কিন্তু নম্বর বিভাজনের কোনো পরিবর্তন রাখা হয়নি। অর্থাৎ নম্বর বিভাজনটা কিন্তু আগের মতোই আছে। অর্থাৎ 70 নম্বরের এখানে সিকিউ এবং 30 মার্কের MCQ প্রশ্নের পরীক্ষা হবে এখানে। তো অধ্যায় যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে, এখানে খুব অল্প পড়ে ভালো রেজাল্ট করাটা খুব ইজি হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে প্রথম পত্রে কোন কোন অধ্যায় অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে 5টি অধ্যায়। দ্বিতীয় অধ্যায় রাখা হয়েছে হিসাবের বইসমূহ, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রেওয়া মিল, অষ্টম অধ্যায় রাখা হয়েছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, নবম অধ্যায় রাখা হয়েছে আর্থিক বিবরণী প্রণয়ন অর্থাৎ আর্থিক বিবরণী। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে আর্থিক বিবরণী অর্থাৎ কম্পালসারি যে অধ্যায়টি, অর্থাৎ যেখান থেকে আমাদের দুটি প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে ক বিভাগের, সে অধ্যায়টি বাদ দিলে আমাদের অধ্যায় থাকে 4টি। তোমরা নিশ্চয় অবগত আছো যে খ বিভাগে আমাদের প্রশ্ন অন্তর্ভুক্ত থাকে 9টি সৃজনশীল প্রশ্ন। অর্থাৎ 9টি প্রশ্ন থেকে আমাকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে টোটালি অধ্যায় দেওয়া আছে আর্থিক বিবরণী বাদ দিয়ে 4টি। অর্থাৎ প্রতি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন যদি সংযুক্ত হয়, তাহলে এখানে কিন্তু 8টি। অর্থাৎ এই 4টি অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো একটা অধ্যায় থেকে 3টি প্রশ্ন এখানে সেট আপ করা হবে, অন্তর্ভুক্ত রাখা হবে। তো আমাদের ইতিপূর্বে যে ধারণাটা আছে প্রশ্ন প্রণয়ন সম্পর্কে, অর্থাৎ যে প্রশ্ন ইতিপূর্বে এসেছে, তো মোটামুটি আমরা একটা ধারণা লাভ করতে পারি। এখানে যে দ্বিতীয় অধ্যায়টি আছে হিসাবের বইসমূহ, এখান থেকে খুব সম্ভবত 3টি প্রশ্ন সেট আপ করা হবে। বাকি যে 3টি অধ্যায় থাকে ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়া মিল, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই 3টি অধ্যায় থেকে 6টি প্রশ্ন অন্তর্ভুক্ত রাখা হওয়ার সম্ভাবনা খুব বেশি। দ্বিতীয় অধ্যায় থেকে হিসাবের বইসমূহ 3টি। তো কোনো শিক্ষার্থী যদি সৃজনশীল প্রশ্নের জন্য হিসাবের বইসমূহ সাথে যে কোনো 2টি অধ্যায়, তৃতীয়, চতুর্থ এবং অষ্টম থেকে খুব ভালো মতো আয়ত্ত করে, তাহলে এখান থেকে খবরটির 5টি প্রশ্নের উত্তর খুব ইজি তারা করতে পারবে। এবং যেহেতু নবম অধ্যায়টা কম্পালসারি সবসময় ছিল এবং এখনও আছে আর্থিক বিবরণী, সেটা আমাদের ভালো মতো আয়ত্ত করতে হবে। অর্থাৎ খুব সহজেই তোমরা এই প্রথম পত্রে A+ অর্জন করতে পারবে সিকিউতে অংশ হতে ভালো মতো অ্যান্সার করলে। এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে MCQ অর্থাৎ বহু নির্বাচনী অভিক্ষা, যেটা তোমাদের নিশ্চয় মনে আছে যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 10টি অধ্যায় আছে। আগে যেখানে অবজেক্টিভ আসতো এই 10টি অধ্যায় থেকে 30টি, অর্থাৎ এবারে যে প্রতি অধ্যায় থেকে 3টি করে কোশ্চেন এখানে সেট আপ করা হতো। তো এখানে যেহেতু অধ্যায় কমে গিয়েছে, অর্ধেক হয়েছে, 5টি অধ্যায় হয়েছে, এই 5টি অধ্যায় থেকে 30টি প্রশ্ন থাকবে। অর্থাৎ এবারে যে 6টি করে প্রশ্ন প্রতি অধ্যায় থেকে কিন্তু এখানে থাকার সম্ভাবনা আছে। হয়তো দু একটা অধ্যায় থেকে কম বেশি হতে পারে 2-1টি প্রশ্ন। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অধ্যায় যেহেতু কম, সিলেবাসটা সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, অর্থাৎ এই একটা সুযোগ, এটাকে আমরা সুবর্ণ সুযোগ বলতে পারি। এই সুযোগ A+ অর্জন করার। তো আশা করি তোমরা খুব সহজেই A+
হিসাব বিজ্ঞান বিষয় অর্জন করবে। এরপরে আমরা হচ্ছে একটু দ্বিতীয় পত্রে চলে যাব। দ্বিতীয় পত্রে প্রথম পত্রের ন্যায় এখানেও কিন্তু 5টি অধ্যায়কে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। অধ্যায় হচ্ছে 2, অংশীদারি ব্যবসায়ের হিসাব। চতুর্থ অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। ষষ্ঠ অধ্যায়, আর্থিক বিবরণী বিশ্লেষণ। অষ্টম অধ্যায়, মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। সবচাইতে যেটা মজার বিষয় সেটা হলো সবচাইতে সহজ যে অধ্যায়গুলো থেকে নম্বর তোলা সবচাইতে সহজ সে অধ্যায়গুলো তো এখানে রাখা হয়েছে। তো এখানে আমাদের জানি যে প্রথম পত্রের মধ্যে একটা কম্পালসারি অধ্যায় আছে, আর্থিক বিবরণী। পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর ক বিভাগে এসে থাকে এবং 2টি প্রশ্নের উত্তর দেওয়াটা বাধ্যতামূলক। বাকি এখানে অধ্যায় থাকে হচ্ছে 4টি। এই 4টি অধ্যায় থেকে আমাদের 9টি প্রশ্ন আসবে, অর্থাৎ প্রতি অধ্যায় থেকে 2টি এবং যে কোনো একটা অধ্যায় হতে 3টি প্রশ্ন সেট আপ করা হয়ে থাকার সম্ভাবনা আছে। আমরা যেমন প্রথম পত্রে একটা গেস করেছিলাম যে এখানে দ্বিতীয় অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে। এখানে দ্বিতীয় পত্রে একটু টাফ, যে কোন অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে। আমরা যদি সেই চিন্তা নাও করি, তাহলে পঞ্চম অধ্যায় বাদে কোনো শিক্ষার্থী যে কোনো 3টি অধ্যায় যদি পড়ে থাকে তাহলে কিন্তু তার জন্য অ্যান্সার করাটা হবে, পার্টের 5টা অ্যান্সার করা খুব সহজই হবে। অর্থাৎ 3 দুগুণে যদি 6টি প্রশ্নের উত্তর এখানে কমন পড়ে যায়, অথবা 7টিও আসতে পারে, যেখান থেকে তাকে অ্যান্সার করতে হবে হচ্ছে 5টি প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ পঞ্চম অধ্যায় ব্যতীত কোনো শিক্ষার্থী যে কোনো 3টি অধ্যায় যদি সৃজনশীলের জন্য খুব ভালো মতো আয়ত্ত করে, তাহলে সে খুব সহজেই এই অধ্যায়টা থেকে সিকিউতে পুরো অ্যান্সারটা করতে পারবে। এরপরে এমসিকিউর যে বিষয়টা, গতানুগতিকভাবে এখানে যেহেতু 5টি অধ্যায় আছে, 30টি প্রশ্নের এখানে থাকবে, এমসিকিউর জন্য পুরোটাই পড়তে হবে। তবে আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে যেহেতু অধ্যায় কমিয়ে দেওয়া হয়েছে, তোমরা ঝুঁকি না নিয়ে, অর্থাৎ এখানে পাস ফেলের কোনো বিষয় নয়, এখানে হচ্ছে A+-এর বিষয়। অর্থাৎ হিসাব বিজ্ঞানে আমাদের টার্গেটটা থাকবে হচ্ছে যে কোনো উপায় হচ্ছে A+টা অর্জন করব। আমরা যদি জুলাই মাসে পরীক্ষার হিসাবটাও করি, সংগঠিত হওয়ার আল্লাহ তাআলা যদি করোনাকে অর্থাৎ এতটা বৃদ্ধি না করেন, তাহলে জুলাইয়ের হিসাব করেও আমরা কিন্তু আমাদের সামনে মার্চ, এপ্রিল, মে, জুন প্রায় 4 মাস সময় কিন্তু আমরা পাচ্ছি। এই 4 মাসে কিন্তু আমাদের কোনো শিক্ষার্থী যদি একদম প্রথম থেকেও শুরু করে নতুন করে, আমার বিশ্বাস সে প্লাস এই সাবজেক্টটা অর্জন করতে পারবে। আর তোমাদের নিশ্চয় মনে আছে যে এই সাবজেক্টগুলোতে গ্রেডিং সিস্টেমটা হচ্ছে জয়েন্ট, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে। অর্থাৎ কোনো শিক্ষার্থী প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যদি 160 নম্বর অর্জন করতে পারে, তাহলে সে A+ ধারী হবে, অর্থাৎ এই সাবজেক্টে A+ আসবে তার। তো আমরা আশা করব যে ইনশাল্লাহ সবাই খুব ভালো মতো প্রস্তুতি নেবে। তো তোমাদের নিশ্চয় পড়াশোনার মধ্যে অনেকটা ঘাটতি এসে গেছে, অনেকটা আলসেমি এসে গেছে। তো চেষ্টা করবে আলসেমিটা ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে পুরোদমে পড়াশোনাটা শুরু করতে, কারণ এই এইচএসসি রেজাল্ট তোমাদের খুবই কাজে লাগবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে। আর একটা বিষয় তোমাদের মনে আছে, 2020 সাল যাদেরকে বিশেষ পাস দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষা না নিয়ে পাশের অন্তর্ভুক্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে এই এসএসসি এবং জিএসসি রেজাল্টের ভিত্তিতে। ওখানে কিন্তু বিশাল সংখ্যক স্টুডেন্ট তারা হচ্ছে ভালো রেজাল্ট দাঁড়িয়ে আছে। যদি কোনো বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকে, এরা কিন্তু তোমাদের প্রতিযোগী হয়ে যাবে, অর্থাৎ যারা পরীক্ষা না দিয়েই ভালো রেজাল্ট ধারী হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের জন্য যে সুযোগটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে, সেটা অবশ্যই তোমরা এখান থেকে ভালো রেজাল্টটা করার চেষ্টা করবে। তো আশা করি তোমাদের ভালো রেজাল্টের জন্য কেবল ইচ্ছাশক্তিটাই যথেষ্ট। এই ইচ্ছাশক্তিটা ইনশাল্লাহ সবার আছে এবং ভবিষ্যতে থাকবে। এবং পড়াশোনাটা যারা দীর্ঘদিন বিরতি দিয়েছিলে, আশা করি যে তারা পড়াশোনাটা আবার পুরোদমে চালু করবে এবং রুটিন মাফিক চালু করবে। খুব সহজ হিসাব বিজ্ঞানে A+টা অর্জন করা। শুধু হিসাব বিজ্ঞানে নয়, যে সিলেবাসটা তোমাদের দিয়েছে প্রত্যেকটা বিষয়ে আমি মনে করি যে A+, অর্থাৎ ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। তো আশা করি সবাই পড়াশোনা আবার ফিরে আসবে। এখন হচ্ছে আমাদের যেহেতু আমরা স্বাভাবিক ক্লাসে ফিরে আসতে পারতেছি না, তোমরা জানো যে ছুটির মেয়াদ আরও বৃদ্ধি করা হয়েছে স্কুল কলেজের। সেই ক্ষেত্রে আমরা অনলাইন নির্ভরতা একটু বাড়িয়ে দিব, আবার ক্লাসগুলো শুরু করব। সেই ক্ষেত্রে তোমাদের সাথেই পাবো আশা করি।
তো আমরা আগামীকাল থেকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র যে দ্বিতীয় অধ্যায়টা আছে হিসাবের বইসমূহ সেখান থেকে একটু পড়াশোনা শুরু করব অনলাইনে। অর্থাৎ এখনকার আমাদের পড়াশোনাটা হবে শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক, অর্থাৎ পরীক্ষাকে কেন্দ্র করে। আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, শুধু যে অধ্যায়গুলো কমিয়ে দেওয়া হয়েছে তা নয়, অধ্যায়ের ভিতর থেকে কিন্তু অনেক টপিকস কমিয়ে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে ক্লাসে অংশগ্রহণ না করলে, ভিডিওগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো আশা করি প্রত্যেকটি ক্লাসে তোমাদেরকে পাবো, সেই আশা রেখে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।